হ্যালো, আমি অভিক আর আমি দেবর্ষী। তোমরা দেখছো দি ডার্ক অফ ভয়েস। তোমাদের যে ঘটনাটি বলবো তা হারিম করা। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। দি ডার্ক অফ ভয়েস। কটা দিন ধইরা ঘরে ছায়া দেখতেছি কাকি। এডা ছায়া না, দুইডা। এডু আগে চা বানাইতেছি, তখনও দেখতেছি মনে হইল আমাগো পেছনে কেডা জানি আইসা খাড়াইল। ডরে আমাগো শৈলের রোম খাড়াইয়া গেছে। এই দেখেন কাকি, আমি আর কাম করুম না। ববি রান্নাঘর থেকে এক কাপ চা এনে কাপটা ঠক করে টেবিলের উপর রেখে স্নেহকের কুচকানো মুখ দেখে খানিকটা রেগে গিয়ে বলল, বেশি কথা কইবা না। স্নেহক তখন মনে মনে বলল, এত সুন্দর কামসাইরা যাইতাছি না। সঞ্চিতা সকালবেলায় ডাইনিং টেবিলে বসেছিল। চায়ের কাপটা টেনে নিতে নিতে ওর কপাল কুঁচকে যায়। তখন ভাবে ববি স্নেহকের স্ত্রী। যদিও স্নেহক অকম্মার ঢেকি, কিন্তু বাড়ির বেশিরভাগ কাজটা ববি করে। তাই ববি চলে গেলে মুশকিল। চারমিলিকে একা সামলাতে পারবে না ও। তার বাদে অসীম চাকরি সূত্রে বছরের বেশিরভাগ সময়ই শিমুলপুরে থাকে। ববির বাড়িও শিমুলপুর। 16-17 মতো বয়স, বেশ বিশ্বাসী। হাটবাজার ওই করে, টাকা পয়সার হিসাবও ঠিকঠাকই দেয়। তাছাড়া রান্নার হাতও ভালো মেয়েটার। আর সবচেয়ে বড় কথা হলো চারমিলির সঙ্গে ববির চমৎকার অ্যাডজাস্ট হয়েছে। ওর বাবা মা মারা যাওয়ার পর থেকেই মেয়েটা কেমন গুটিয়ে গেছিল। তাছাড়াও চারমিলির বাবা মার মারা যাওয়াটাও অস্বাভাবিক। সারা রাতেই নাকি পরিবার ধ্বংস হয়ে গেছে। যে রুমে চারমিলির বাবা মার মৃত শরীর পাওয়া গেছিল সেই রুম নাকি ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ গিয়ে দরজা ভেঙে চারমিলির বাবা মার বুকে দুটো ধারালো ছুরি ঢুকানো অবস্থায় দেখে। সেই রাতে নাকি চারমিলি বন্ধুর বাড়িতে ছিল, সেই কারণে চারমিলি বেঁচে গেছে। এই ঘটনার 3 মাস পর চারমিলিকে অ্যাডপ্ট করেছে। তার মাসখানেক পর থেকেই সঞ্চিতার দুশ্চিন্তা ঘন হয়ে উঠতে থাকে। অসীম আর চারমিলি নাকি ছায়া দেখেছে। প্রথমে এগুলি ইগনোর করে চলে সঞ্চিতা, কিন্তু চারমিলি গতকাল বলল, মা মা কাল যখন তুমি বাথরুমে গেলে তখনও দেখলাম। সঞ্চিতা একটু গম্ভীর সুরে বলল, কি দেখলি মা? কালো ছায়ার মতো কি একটা যেন ঢুকলো ঘরে। তখন সঞ্চিতার বুক ধকপকিয়ে উঠল। আরো বলল চারমিলি, তারপর কালো ছায়াটা ঘর থেকে বেরিয়ে পাশ দিয়ে যখন গেল, জানো তো মা, কালো ছায়াটা না ঠিক মা বাবার মতন। মা বাবার মতো মানে? হ্যাঁ সত্যি, তুমি বাথরুম থেকে এলে আর ওটা চলে গেল। সেদিন ভোররাতে অসীম ছায়া দেখে সঞ্চিতাকে বলে, অসীমের ডায়াবেটিসটা একটু বেড়েছে, তাই ভোররাতে ছাদে হাঁটাহাঁটি করে। দিন কয়েক আগে ভোররাতে ছাদে হাঁটছিল, তখন দেখল কালো একটা ছায়া সুপারির গাছ থেকে লাফ দিয়ে ছাদে নেমে এলো। কথাটা সঞ্চিতাকে বলতেই সঞ্চিতা বলল, বুঝেছি, আপনি আজকেই চোখের ডাক্তার দেখান বলে কোনো মতো ব্যাপারটাকে সামলে দিয়েছে। কিন্তু এই ছায়াটা কিসের? সে যাই হোক, ভারী সমস্যায় ফেলে দিল সঞ্চিতাকে। ববি এখন কাজ ছাড়ার কথা বলে দিলে বিপদে পড়তে হবে তাকে। তবে সঞ্চিতা এও ভাবে যে এবারই সবাই ছায়া দেখেছে, কিন্তু আমি দেখছি না কেন। এসব ভাবতে ভাবতেই দিন পার হয়। সকালে সঞ্চিতার কাজে ফোন আসে। ফোনের ওপার থেকে ভারস্থ গলার স্বর। অনেকদিন পর সঞ্চিতার ফোনের পরিচিত নামটা ভেসে উঠতেই ভীষণ অবাক হয়েছে।
রঞ্জন পাঠক ফোন করেছেন। যখনই সঞ্চিতার কোনো বিপদ আসে তখনই কোথার থেকে হাজির হয়। সঞ্চিতা বলল, হ্যালো জেঠু, আমি তো এখন ঝাড়াল গ্রামে থাকি। রঞ্জন পাঠক বললেন, আচ্ছা মা, আচ্ছা, আমি তো ঝাড়াল গ্রামেই আছি মা, আমি তোমার ওখানেই আসছি। আসুন জেঠু বলে বাড়ির ঠিকানাটা বলল সঞ্চিতা। রঞ্জন পাঠক পেশায় ব্যাংকার, তার পাশাপাশি তন্ত্র সাধক, ঋষিকেশ ভৈরব তান্ত্রিকের শিষ্য। সঞ্চিতাকে একবার ব্রহ্মদৈত্য ধরেছিল, অনেক তন্ত্র সাধক চেষ্টা করেও ঠিক করে তুলতে পারেনি। সে সময় কোথা থেকে তন্ত্র সাধক রঞ্জন পাঠক এসে হাজির হয় এবং 1 মাসের খাবার আর সঞ্চিতাকে নিয়ে ঘরে ঢোকে এবং কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে। তারপর সঞ্চিতাকে ভালো করেই বের হয়। তখন সঞ্চিতার বয়স 4-5। বৃদ্ধ ভালোই তন্ত্র সাধনা জানেন। বৃদ্ধ মানে রঞ্জন পাঠক। সঞ্চিতার 18-19 বছর বয়সে বিয়ে হয়। বিয়ের পর সঞ্চিতার নাভিতে ভয়ানক ব্যথা শুরু হয়েছিল। রঞ্জন পাঠক সে সময়ও কি এক মন্ত্রপুত তাবিজ দিয়েছিলেন। পড়ামাত্রই ব্যথা সেরে গিয়েছিল। সেবারও কোথা থেকে হাজির হয়েছিল রঞ্জন পাঠক। বৃদ্ধের যে ভালো ক্ষমতা আছে সে বিষয়ে সঞ্চিতার কোনো সন্দেহ নেই। কালো ছায়ার ব্যাপারটা ওনাকে খুলে বলতে হবে। সঞ্চিতা এমনটা ভেবে নিশ্চিন্ত বোধ করে। ঘরবাড়ি কেমন শুনশান করছিল। অসীম শিমুলপুরের চাকরির কাজে গিয়েছে, কবে ফিরবে ঠিক নেই। 4 মিলি স্কুলে ববি ওকে আনতে গেছে। রোজ অবশ্য সঞ্চিতাই আনে। আজ সঞ্চিতার শরীরে কেমন আলস্য ভর করেছে। তাছাড়া 4 মিলি স্কুলে যেতে ভালোই লাগে সঞ্চিতার। 4 মিলির ক্লাসমেটের মার সঙ্গেই কথাবার্তা বলে সময়টা বেশ কেটে যেত তার। 4 মিলিকে ক্লাস 3তে ভর্তি করেছে। 4 মিলি বিকেলে স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। তখন রঞ্জন পাঠক এলেন বিকেল 4:30টার দিকে। 6 ফিট লম্বা, শক্ত সমর্থ শরীর, পরনে লাল রঙের জামা আর সাদা রঙের প্যান্ট। বয়সটা 60-এর কাছাকাছি হবে। গায়ের রং শ্যামলা। পোশাক পরিচ্ছদ থেকে বেশ ধূপের গন্ধ। বৃদ্ধকে দেখে কোনোভাবেই মনে হয় না যে উনি তন্ত্র সাধনা করেন। বৃদ্ধের কাছে সঞ্চিতার মোবাইল নম্বর আছে। মাঝে মাঝে ফোন করে খোঁজ খবর নেন। আজই অনেকদিন পর ফোন করলেন। বেঁচে থাকতে রবি একবার বলেছিল, এদেশে যারা তন্ত্র সাধনার চর্চা করে রঞ্জন পাঠক তাদের গুরু। আগে নাকি গুরু ছিলেন অন্ধবনের ভৈরব ঋষিকেশ তান্ত্রিক। ইনিই রঞ্জন পাঠকের গুরু। তার মহামন্ত্রপুত কালো বিড়ালের হাড় নাকি মহারক্ষা কবচ, এমনকি মৃতপ্রায় শরীরের জীবনদানও করতে পারে। ভৈরব ঋষিকেশ তান্ত্রিকের ভক্তদের মধ্যে এমন বিশ্বাস নাকি প্রচলিত ছিল। রঞ্জন পাঠককে ড্রয়িং রুমে বসিয়ে চা দিয়েছে সঞ্চিতা। চা দেখে চায়ের কাপে চুমুক দিয়ে বৃদ্ধ বললেন, মা, অনেক দিন হলো তোমাকে দেখিনি, তাই ভাবলুম এদিকে যখন এসেছি মায়ের সঙ্গে একবার দেখা করেই যাই। কোথায় এসেছিলে জেঠু? চায়ে চুমুক দিয়ে রঞ্জন পাঠক বললেন, অন্ধবনে মা, এক সন্ন্যাসীর কাছে এসেছিলুম। উনি নাকি কি একটা পেয়েছেন, বড় আশ্চর্য জিনিস। আমার মতো তন্ত্র সাধকরা ওটা আছে বলে বিশ্বাস করে না। সে যাক, আজকাল আমি আবার ঘন ঘন রবিকে স্বপ্নে দেখছি। ছেলেটি আমাদের ছেড়ে অকালে চলে গেল। বিধাতা যে কার কপালে কি লিখে রেখেছেন তা কে জানে। ছোট থাকতে প্রখর স্মরণ শক্তির অধিকারী ছিল রবি। জানো তো মা, আমাদের বাড়ি একই পাড়ায় ছিল। জানি জেঠু। বৃদ্ধের চোখের কোনায় জল। এক মুহূর্তে বৃদ্ধের মুখটা কেমন যেন দেখাচ্ছে।
বৃদ্ধ রবিকে হাতে খড়ি দিয়েছিল। বৃদ্ধের চোখের সামনে এক মুহূর্তে সব স্মৃতিগুলি ভেসে উঠছিল। সে সময় রঞ্জন পাঠক বললেন, জি জেঠু বলুন। রবি রবি ঠিক মারা যায়নি মা। সঞ্চিতা চমকে উঠে অস্পষ্ট স্বরে বলল, কি? আপনি কি বলছেন জেঠু? এটাও কি সম্ভব? রবি মারা যায়নি মানে? সঞ্চিতার মাথায় চারিদিক থেকে বাজ পড়ার মতো অবস্থা। তখন রঞ্জন পাঠক চায়ে চুমুক দিয়ে কাপড়া টেবিলের উপর নামিয়ে রেখে উত্তর দিতেই যাবে, সে সময় বৃদ্ধ দেখলেন বৃদ্ধের মুখোমুখি বসে সঞ্চিতা থরথর করে কাঁপছিল। বৃদ্ধের দিকে অপলক চোখে চেয়ে আছে। কখন যে সে বলে উঠল, আপনি কি ঠিক বলছেন জেঠু? সঞ্চিতার কণ্ঠস্বর কেমন দুর্বল শোনাচ্ছে। রবির মরদেহ কি পাওয়া গেছে? বৃদ্ধ পাল্টা প্রশ্ন করলেন। সঞ্চিতার চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। না জেঠু। তাহলে সে রাতে সঞ্চিতার শরীরে শীতলতা ছড়িয়ে পড়ে। পলক না ফেলে বৃদ্ধকে দেখছে। বৃদ্ধ ঠিকই বলেছেন, এই ঘটনার পর রবির ডেড বডি পাওয়া যায়নি। সঞ্চিতার কপালে ঘাম ফুটে উঠছিল, নিঃশ্বাস ফলে উঠেছে। রবির মুখও ভুলতে পারছে না। বৃদ্ধ মানে রঞ্জন পাঠক বলে উঠলেন, মা, রবিকে আমি সাধনা শিখিয়ে ভালো করিনি। প্রথমে ওই তন্ত্র সাধনায় নিপুণ হয়ে উঠেছিল, তাই আর কি ভালো শিষ্যের লোভে রবিকে তন্ত্র সাধনা শিখিয়েছি। পরে ও তন্ত্র সাধনায় পাগলের মতো হয়ে উঠেছে। আমাকে একদিন বলছে সে নাকি মর্কট রূপে বিলীন হতে চায়। সে বলছে আমাকে মর্কট রূপে বিলীন হওয়া শিখাবে কিনা। এমনটা বলে রঞ্জন পাঠক থামল। সঞ্চিতাকে বেশি চিন্তা না করতে বলে এবং ঘুমোতে চলে যায়। পরদিন সকালে 8:30টায় ডাইনিং টেবিলে রঞ্জন পাঠককে বললেন সঞ্চিতা, জেঠু, তোমার কাছে একটা জরুরি কথা বলার ছিল। বলে আঁচল দিয়ে কপালের ঘাম মুছে নিল সঞ্চিতা। বুকটা ধকপক করছে। ভোরে ছাদে হাঁটাহাঁটি করার সময় অসীম ছায়া দেখেছে। ছায়া দুটো সুপারি গাছ থেকে টুপ করে লাফ দিয়েছিল। আসলে কি ছিল ওটা? এত তীব্র কৌতূহল আচ্ছন্ন করে সঞ্চিতাকে। রঞ্জন পাঠক বুক পকেট থেকে ছোট একটি কাগজে মোড়ানো পান বের করলেন। তারপর কাগজটি খুলে টপ করে মুখে পড়লেন। মুখ থেকে তীব্র পানের গন্ধ, খয়ার গুন্ডি দেওয়া পান। চিবোতে চিবোতে বৃদ্ধ বললেন, তুমি কি ঘরে ছায়া দেখো মা? ছায়া? হ্যাঁ, ছায়াটা ধূসর ছায়া। সঞ্চিতার শরীর কাঁপছে। না জেঠু, ছায়া আমি দেখিনি, তবে আমার স্বামী ববি আর আমার মেয়ে দেখেছে। এ নিয়ে আমি কদিন ধরে ভীষণ টেনশনে আছি জেঠু, তবে আমি কিন্তু ছায়া দেখি না জেঠু। শোনো, তোমাকে একটা মন্ত্রপুত কবচ দিয়েছিলাম না মা? হ্যাঁ জেঠু। ওটা কি তুমি এখনো ধারণ করো মা? হ্যাঁ জেঠু বলে লাল রঙের ব্লাউজের হাত সামান্য তুলে কালো রঙের তাবিজটা দেখালো সঞ্চিতা। রঞ্জন পাঠক মাথা নেড়ে বললেন, বুঝতে পেরেছি। তারপর ঘরে গিয়ে ধ্যানে বসে সব জানতে পারলেন রঞ্জন পাঠক। যদিও এর আগেও উনি টের পেয়েছেন যে কিছু একটা ঘটেছে। মূলত এই কারণ এবং আর কিছু কারণের জন্য ওনার আশা। সঞ্চিতা এবার কৌতূহল ছুড়ে বলে উঠল, ধ্যানের মাধ্যমে কিভাবে দেখেন জেঠু? শোনো মা, আমি দীর্ঘদিন যাবৎ জগতের আদি রহস্যের সন্ধানে ব্রতী হয়েছি। সত্যের আরাধনা করছি, শিবত্ব অর্জনের জন্য যোগ সাধনা করছি, তান্ত্রিক কাপালিকের গৃহ স্বাস্থ্য আলোচনা করেছি। তন্ত্র সাধনা করলে এইসব জানা কিছু কঠিন বিষয় না মা।
তন্ত্র আসলে ভক্তের ভক্তি শক্তি মাত্র। প্রত্যেক সাধকই নিরসন্নে বিলীন হতে চাই। ওটা কিসের ছায়া জেঠু? ওটা ওটা 4 মিলির বাবা মার ছায়া। 4 মিলির বাবা মা মানে? বলে সঞ্চিতা মাথা নেড়ে উঠল। এখন ছায়া হয়ে পৃথিবীতে আছে। সঞ্চিতা শ্বাস আটকে যায় প্রায়। ও অস্পষ্ট স্বরে বলল, ছায়া হয়ে আছে মানে? কি বলছেন জেঠু? রঞ্জন পাঠক জর্দা দেওয়া পান চিবোতে চিবোতে চোখ বুজে ধ্যানস্থ হয়ে গেছেন। জানালা দিয়ে রোদ পড়েছে চৌকাঠের ওপর। 2-3 মিনিট পর হঠাৎ চোখ খুলে বৃদ্ধ বললেন, হ্যাঁ মা, অপঘাতে মৃত্যুর জন্য 4 মিলি বাবা মা এই জগৎ ছেড়ে যেতে পারছে না। তান্ত্রিক গৃহশাস্ত্র অনুযায়ী এমন অবস্থায় প্রেতাত্মা যথার্থ লোকে যেতে পারে না। কায়া তখন ছায়ায় রূপান্তরিত হয়। 4 মিলির বাবা মা এখনো ছায়া হয়ে রয়েছে। ছায়ার জীবন খুব কঠিন মা, খুব যন্ত্রণা পাচ্ছে। বলতে বলতে রঞ্জন পাঠকের মুখ কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল। বৃদ্ধ ধ্যানে যা দেখেছিল তা দেখে করুণা হলো। সঞ্চিতা কি মনে করে ডান পাশে ফিরে তাকাই। পর্দার ওপাশে দ্রুত কি যেন সরে গেল কালো মতন। নিগারের শরীর থরথর করে কেঁপে ওঠে। কি ওটা? বৃদ্ধ কিছু বলার আগেই টুংটাং ডোরবেল বাজল। সঞ্চিতা চমকে ওঠে। তারপর উঠে দাঁড়িয়ে কেমন ঘোরের মধ্যেই দরজার কাছে চলে আসে। বুক ভীষণ ধড়ফড় করছে। দরজা খুলে দেখল ববি, হাতে স্কুলের ব্যাগ আর জলের বোতল। কিন্তু 4 মিলি কোথায়? সঞ্চিতার বুক ধক করে উঠল। মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো, কিরে 4 মিলি কোথায়? ববি হাসে। ঠিক তখনই পেছনে 4 মিলি বেরিয়ে আসে। স্কুলে ড্রেস পরা, হাসছে। রোদে ঘেমে গেছে। অন্য সময় মেয়েকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখে। আজ আর আদর করতে ইচ্ছে করছিল না। সঞ্চিতা বলল, যাও মা, হাত পা ধুয়ে ঘরে ঢুকো। 4 মিলি একবার রঞ্জন পাঠকের দিকে তাকিয়ে চলে যাই। মনে হলো না বৃদ্ধকে দেখে খুশি হয়েছে। বৃদ্ধ যেন 4 মিলিকে দেখে চমকে উঠলেন। সঞ্চিতা এবার 4 মিলিকে বলে, প্রণাম করো, ইনি তোমার দাদু। প্রণাম করতে না চাইলে কি মনে করে সামলে নিল সঞ্চিতা। ববিকে বলল, 4 মিলির স্নান শেষ হয়ে গেলে খাবার গরম করে খেতে দিবি। আচ্ছা বলে ববি চলে যায়। সঞ্চিতা সোফায় এসে বসে। ওর মোবাইলটা পাশে পড়ে আছে সোফার ওপর। পরিচিত রিংটোন বেজে উঠল। সঞ্চিতা মোবাইল তুলে নিয়ে বলল, হ্যালো। কার সঙ্গে যেন খানিকক্ষণ কথা বলল। ওর মুখের ভাবটা কেমন যেন বদলে যেতে থাকে। একটু পর ফোন অফ করে রঞ্জন পাঠকের দিকে তাকিয়ে চাপা স্বরে সঞ্চিতা বলল, ফোন করেছিলেন পাশের বাড়ির বৌদি, উনি সরকারি কর্মচারী। আচ্ছা আচ্ছা, তা কি বলল সে? বললেন যে কিছুদিন ধরে তিনি নাকি ছায়া দেখছেন। ছায়াটা কখনো মানুষের আকৃতি নেয়। তিনি আমাকে সাবধানে থাকতে বললেন। তিনি আমাকে আরো জিজ্ঞাসা করলেন, ছায়া আমিও দেখেছি নাকি। এবার বৃদ্ধ বললেন, তা কি বললে তুমি? আমি বললাম, না আমি ছায়া দেখিনি। খামাখা ওনাকে আতঙ্কগ্রস্ত করে কি লাভ বলেন? তুমি ঠিকই বলেছ মা। কিন্তু কিন্তু এখন কি করব আমি জেঠু? আমার মাথায় কিছু আসছে না যে। বলতেই সঞ্চিতার মোবাইল ফোন বাজল। মিসেস কাকলি কর্মকার, 4 মিলি ক্লাসমেটের মা, নীলবাজার এলাকায় থাকে। ভদ্রমহিলার স্বামী একজন সফল ব্যবসায়ী। ফোন তুলে হ্যালো বলতেই ভদ্রমহিলার গলার স্বর ভেসে এলো। বলল,
আজ তো আমার মেয়ের জন্মদিন। আপনার মেয়েকে আমি আমার বাসায় নিয়ে এসেছি। দুপুরে খাইয়ে আমার গাড়ি দিয়ে পাঠিয়ে দেব। আপনার মেয়েকে আমি সব বলে দিয়েছি। ও আপনাকে বলেনি? আপনি ফোন করলেন না বলে আমি ফোন করলাম। ওকে আবার আপনি বকাঝকা করবেন না যেন। চার্মিলি কাঁপা কাঁপা গলায় বলল, আন্টি বলেছে সন্ধ্যের পর আমাকে রেখে আসবে। হ্যাঁ হু কিছু না বলে সঞ্চিতার হাত থেকে মোবাইলটা পড়ে যায় মেঝের ওপর। কি হলো মা? বলল রঞ্জন পাঠক। চার্মিলি, ও আমার মেয়ে না, ও অন্য কেউ। সঞ্চিতার কণ্ঠস্বরে ভয়ের ছাপ স্পষ্ট। হ্যাঁ, সেটা তখনই বুঝেছি কালো ছায়াটাকে দেখে। বলে দ্রুত পায়ে দরজার কাছে চলে এলো রঞ্জন পাঠক। পিছনে পিছনে সঞ্চিতা। ওর দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, মাথা কেমন টলছে। খাওয়ার ঘরে কেউ নেই। ওরা রান্নাঘরের দিকে যায়। ববি আগুনের সামনে দাঁড়িয়ে তরকারি গরম করছে। মনে হলো চার্মিলি কই। সঞ্চিতার কণ্ঠস্বর কেমন যেন শোনাচ্ছে। ববি ফিরে তাকিয়ে বলল, বাথরুমে কাকি। সঞ্চিতার মুখ দেখে কিছুটা হতভম্ব হয়ে গেছে। সঞ্চিতা প্রায় দৌড়ে বাথরুমে চলে আসে। পিছনে পিছনে রঞ্জন পাঠক এদিক ওদিক তাকাচ্ছে। বিড়বিড় করে কি যেন জপে চলেছেন। হাত দিয়ে রক্ষা কবচটি দেখার চেষ্টা করতেই সঞ্চিতার আঁচল খসে পড়েছে। সেদিকে ভুরুক্ষেপ নেই। বাথরুমের দরজা বন্ধ, তবে ভেতর থেকে জলে সারা শব্দ শোনা যাচ্ছে। সঞ্চিতা দরজার কাছে গিয়ে বলে, চার্মিলি, চার্মিলি, কি করছো তুমি মা? ভিতর থেকে একটি পুরুষ কণ্ঠ বলল, আমি হাত পা পরিষ্কার করি। সঞ্চিতা রঞ্জন পাঠকের দিকে তাকালো। ফিসফিস করে বলল, পুরুষ মানুষের গলা। বৃদ্ধ মাথা নাড়লেন, বললেন, তাকে জিজ্ঞেস করো তো সে কি চাই। কি চাও তুমি? সঞ্চিতার গলা কাঁপছিল। পুরুষ কণ্ঠধারী আত্মাটি বলল, আমি ফিরে যেতে চাই। সঞ্চিতা বলে, কোথায়? মৃত্যুর পরে মানুষ যেখানে যায়। সঞ্চিতা বলে, সেখানে যাও না কেন? যেতে পারছি না যে। সঞ্চিতা, কেন কেন যেতে পারছো না? তুই নাটক করছিস? তুই জানিস না অতৃপ্ত আত্মা মোহের লোভে এই জগৎ ছাড়তে পারে না? সঞ্চিতা রঞ্জন পাঠকের দিকে তাকালো। ওর চোখে মুখে অসহায় ভাব। রঞ্জন পাঠক বুক পকেট থেকে কি একটা যেন বের করলেন। তারপর উবু হয়ে বসে জিনিসটা বাথরুমের দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেন। তখনই ভিতর থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। যেন এক হিংস্র জন্তু ভয়ানক গর্জন করছে, যেন সব ভেঙে চুরে ফেলবে সে। সঞ্চিতা থরথর করে কাঁপছিল। চিৎকার শুনে ববি রান্নাঘর থেকে ছুটে এসেছে। এক মুহূর্তে সঞ্চিতাকে জড়িয়ে ধরে রেখেছে। রঞ্জন পাঠক বিড়বিড় করে মন্ত্র জপছেন। একটু পর গর্জন থেমে গেল। সঞ্চিতাকে ভয়ানক ফ্যাকাশে দেখাচ্ছে। সঞ্চিতা ফ্যাস ফ্যাস স্বরে জিজ্ঞাসা করল, ওটা ওটা কি ছিল জেঠু? রঞ্জন পাঠক মৃদু হেসে বললেন, মা, এটা মহামন্ত্র পুত কবচ। আজ থেকে কয়েক বছর আগে আমার গুরু ভৈরব ঋষিকেশ তান্ত্রিক দিয়েছিলেন। বলে দুহাত জড়ো করে কাকে যেন প্রণাম করলেন। তারপর বললেন, মহামন্ত্রপুত কবচ মা, মনে রেখো কিন্তু। বলে বাথরুমের দরজায় ধাক্কা দিলেন রঞ্জন পাঠক। বৃদ্ধ হলেও প্রত্যহ যোগ সাধনা করেন বলে শক্ত সামর্থ্য মানুষ। দরজায় ছিটকিনে ভেঙে যায়। ভিতরে কেউ নেই। কাকি, চার্মিলি গেল কই বলতেই ববি অজ্ঞান হয়ে যায়। বৃদ্ধ বললেন, তোমার মেয়ের একবার খোঁজ নাও তো মা।
বৃদ্ধ ঘেমে গেছেন। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে নিলেন। মোবাইলটা ড্রয়িং রুমের মেঝের ওপর পড়েছিল। সঞ্চিতা দৌড়ে ড্রয়িং রুমে আসে। তারপর মিসেস কাকলি কর্মকারকে ফোন করে। হ্যালো, চারমিলির কি খাওয়া হয়েছে? ও এক্ষুনি রওনা দেবে বলে। আপনার মেয়ে তো কিছুই খেলো না ঠিক মতো, বলে ফোনটা রাখল। তার আধ ঘন্টা বাদে চারমিলি বাড়ি ফিরল। চারমিলির বাড়ি ফিরতেই ববির অজ্ঞান ফেরে এবং বলে যে আমি কোথায়। স্কুলে যাওয়ার পর থেকেই ওর কিছু মনে নেই, এটাই বলে। এইসব হতে হতে অনেক রাত হয়ে যায়। তখন বৃদ্ধ বলে, অনেক রাত হয়েছে মা, শুয়ে পড়ো। সঞ্চিতা কথা না বাড়িয়ে ঘুমোতে চলে যায়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না। সঞ্চিতার ঘুমানোর ঘণ্টাখানেক বাদেই চারমিলির মৃত মা সঞ্চিতাকে ধরে। অন্ধকারের মধ্যে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসতেই রঞ্জন পাঠক হাতটা চেপে ধরে সঞ্চিতার। সঞ্চিতা চিৎকার করে বলে, ছাড় আমাকে, ছাড়, আমাকে মেয়ের কাছে যেতে দে। রঞ্জন পাঠক জোরে একটা থাপ্পড় বসায় সঞ্চিতার গালে। রঞ্জন পাঠক বলে, কি চাস তুই? আমাকে মেয়ের কাছে যেতে দে, কিছু বলার আছে আমার। রঞ্জন পাঠক বলে, কেন চারমিলির কাছে যেতে দেব? তুই যদি ওর কোনো ক্ষতি করিস? এবার গম্ভীর গলায় বলল সঞ্চিতা, আমি আমার মেয়ের ক্ষতি কেন করব? ঘুম থেকে তুলে চারমিলিকে নিয়ে আসা হলো ড্রয়িং রুমে। বিশেষ দেরি না করে সঞ্চিতাকে বলতে লাগলো, তোর বাবা অন্য কারোর সাথে সম্পর্কে ছিল, তাই আমি তোর বাবাকে কথাগুলো বললে তোর বাবা আর আমার মধ্যে প্রচণ্ড ঝগড়া লেগে যায়। ঝগড়া করতে করতে পাশের টেবিলে থাকা ছুরি নিয়ে তোর বাবার বুকে ঢুকিয়ে দেই। পরে আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি, এই জন্য আমিও আত্মহত্যা করি। মা, তুই আমাকে ক্ষমা করে দিস। বলতেই সঞ্চিতা ধপাস করে ড্রয়িং রুমে পড়ে যায়। এখনকার মতো এখানেই শেষ, কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। রবি কে? আর রবি কিভাবে মারা গেল এবং কেনই বা মারা গেল? আর রঞ্জন পাঠক বারে বারে কোথা থেকে হাজির হন? তোমাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না, কারণ প্রতিটি লাইক ও কমেন্ট আমার জন্য মোটিভেশন। তাই আশা করছি তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। তোমরা যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ঘটনা লিখে পাঠিয়ে দাও।